সোয়া 10টা বেজে গেছে না? এরপরে কি তোমরা আরো ঢুকতে থাকবা? এডমিট আরো হতে থাকবা? এমনিতে তো আমার জুম জি ম্যাম, আরো আসবে, এখনো মাত্র 86। মাত্র 86। তা আমি কতক্ষণ ধরে এডমিট করতে থাকবো খালি? 93 এখন 93। টাইরোসিন থেকে হচ্ছে ডোপা। ডোপা হচ্ছে কি দিয়ে? টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইম দিয়ে। এবং এটা ছিল আমাদের রেট লিমিটিং স্টেপ। রেট লিমিটিং স্টেপ কাকে বলবো? যেই স্টেপটাকে আমি যদি বন্ধ করে দেই তাহলে পরবর্তী আর কোনো ঘটনা ঘটবে না, সেটাকে আমরা বলবো রেট লিমিটিং স্টেপ, তাই না? গত ক্লাসে বলেছিলাম দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, ইজ দ্য রেট লিমিটিং স্টেপ। ডোপা যেটা বা ডাইহাইড্রোক্সিফিনাইল অ্যালানিন, সেখান থেকে তৈরি হচ্ছে ডোপামিন বাই দ্য এনজাইম ডোপা ডিকার্বক্সিলেজ। ডোপা ডিকার্বক্সিলেজ দিয়ে ডোপামিন হওয়ার পরে সেটা আমরা ছবিতে দেখেছিলাম যে প্রেসিনাপটিক নার্ভ টার্মিনালে যে ভেসিকল গুলো আছে তার ভিতরে ঢুকে যায়। ডোপামিন ঢুকলো, ঢোকার পরে সেখানে এনজাইম আছে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। সেই ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজটা আলটিমেটলি ডোপামিনকে নরএপিনেফ্রিনে কনভার্ট করে। নরএপিনেফ্রিন অবস্থায় নরমালি স্টোর থাকে ভেসিকলের ভিতরে। যতক্ষণ পর্যন্ত একটা অ্যাকশন পটেনশিয়াল না আসতেছে ততক্ষণ পর্যন্ত তুমি এই রিলিজের ঘটনাটা দেখতে পাবে না। যখন অ্যাকশন পটেনশিয়াল তোমার এই প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে আসবে তখন হবে কি ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকবে এবং আলটিমেটলি কি হবে? সেই ক্যালসিয়াম গুলো ভেসিকল গুলোকে নিয়ে আসবে নিউরোনাল মেমব্রেনের সাথে। এই দুটো মেমব্রেন ফিউশন হবে এবং ফিউশন হওয়ার পরে সেই ফিউশন পয়েন্টটা রাপচার হয়ে এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয়ে যাবে সিনাপটিক ক্লেফটে। ঠিক আছে? এখন সিনাপটিক ক্লেফটে আসার পরে নরমালি এখানে রিসেপ্টর থাকবে অ্যাড্রিনালিনের জন্য বা নরঅ্যাড্রিনালিনের জন্য, যেটাই রিলিজ হোক তার জন্য অ্যাড্রিনার্জিক রিসেপ্টর থাকবে। এবং আমরা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর বলতে আলফা বা বিটাকে জেনেছি। হ্যাঁ, এখন আলফা বা বিটা রিসেপ্টরের সাথে আইদার সে বাইন্ড করলো, বাইন্ড করার পরে আলটিমেটলি সে তার রেসপন্স দেখালো। রেসপন্স দেখানোর পরে তখন কি হবে? ম্যাম আর কয়েকজন আসছে। আমি অ্যাডমিটটা আর দেখতে পাচ্ছি না। অ্যাডমিট এটা আর পাচ্ছি না। ওয়েটিং রুম একজন আছে দেখতেছি, কিন্তু অ্যাডমিটটা আর দেখতে পাচ্ছি না। কি করবো? অ্যাডমিটটা লেখাটা চলে গেছে, গায়েব হয়ে গেছে। ঈশা, জি ম্যাম। অ্যাডমিট লেখাটা গায়েব হয়ে গেছে। এখন ওয়েটিং রুমে একজন দেখাচ্ছে, বাট মেসেজ আসছে তার পাশে অ্যাডমিট লেখাটা আর আসতেছে না। সে কি সুকন্যা? ম্যাম 3 জন ঢুকতে পারে না, তিশা। এখন দেখছি সুকন্যা শুধু। ম্যাম সঞ্জিদা, তিশা আছে। আমার এখানে দেখাচ্ছে না। ওয়েটিং রুম দেখাচ্ছে না। ঢুকতে পারছে ম্যাম। পারছে? জি ম্যাম। এখানে কি 100 জনের বেশি তো আর হয় না, না? জুমে এখন 99 না ম্যাম 100 জন বেশি হবে না। বেশি হবে না। জায়গা খালি নেই, সিট খালি নেই। ঠিক আছে? এখন আর আর এন্ট্রি আর 100 জন হয়ে গেছে কিন্তু আবার। জি ম্যাম 100 জন হয়ে গেছে। জি ম্যাম। এখন আর কোনো কথা নেই, এখন চুপচাপ ক্লাস শুরু হবে। ডোপামিন থেকে আচ্ছা। নরএপিনেফ্রিন হয়ে আমরা নরএপিনেফ্রিন হিসেবে জমা রাখলাম, জমা রেখে আমরা রিলিজও করে দিলাম। রিলিজের পরে আমরা বললাম যে তাদের রিসেপ্টরের সাথে তারা বাইন্ড করে তাদের নিজস্ব রেসপন্সটা তারা দেখাবে। দেখানোর পরে এখন কি হবে? মেহমান আসার পরে কয়েকদিন আমরা দাওয়াত দেই, তাদের দিয়ে কাজ উদ্ধার করি, তারপর কি করি? বিদায় করে দিই, ঠিক না? ঠিক সেরকমই টার্মিনেশন অফ দ্য অ্যাকশন এখানেও হতে হবে। নরএপিনেফ্রিন বলো বা এপিনেফ্রিন বলো, মূলত নরএপিনেফ্রিন নার্ভ এন্ডিং এ রিআপটেক মেকানিজমের মাধ্যমে তাদের ফাংশনের টার্মিনেশন হয় বা শেষ হয়ে যায়। তাদের ফাংশন বা কাজ যেটাই বলো বা রেসপন্স বলো, সেটা শেষ হওয়ার জন্য মূলত দায়ী হচ্ছে রিআপটেক মেকানিজম। এখন সেই রিআপটেক মেকানিজম একটু আগে দেখালাম ক্লেফট থেকে, যদি যেমন ছবিটা দেখো তোমরা, এই যে সিনাপটিক ক্লেফটে যে রিলিজ হয়েছিল, হ্যাঁ, এই যে নরএপিনেফ্রিনটা আমার অ্যারোটা যেখানে আছে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা? জি ম্যাম। আমার পেজটা ছোট করে দিয়ে অন্য জায়গায় থাকলে কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে? নরএপিনেফ্রিনটা দেখো এই যে আপটিক 1 এর মাধ্যমে নিউরোনাল পার্টে
প্রিসিনেপ্টিক নার্ভ টার্মিনালে আবার চলে যাওয়ার পরে সেই নরএপিনেফ্রিনটা কয়েকটা ফেট হয়, আইদার সে আবার ভেসিকেলে আপটেক হয়ে যায়, অথবা সে মোনোঅ্যামিনো অক্সিডেজ এনজাইম, যেটা এই যে মাইটোকন্ড্রিয়া থেকে আসে, ভেঙে গিয়ে মেটাবলিক এন্ড প্রোডাক্ট তৈরি হতে পারে। হোয়াট এভার, সেটা পরের কথা। কিন্তু এখান থেকে এই যে যেখানে সে রিলিজ হয়েছিল, সেখান থেকে তার ফেট হিসেবে মূলত পাবে তুমি 70% আপটেকের মাধ্যমে টার্মিনেশন অফ দ্য অ্যাকশন হয়। কিছু পরিমাণ হয় হচ্ছে এই যে এনজাইম, দেখো সিওএমটি আর মোনোঅ্যামিনো অক্সিডেজ, এই দুটো এনজাইম যেখানে আছে টিস্যুতে, তাদের দ্বারা সে মেটাবলিক ডিগ্রেডেশন হয়ে টার্মিনেশন হয়। বাকিটা দেখা যাবে যে ডিফিউশনের মাধ্যমে আলটিমেটলি এই জায়গা থেকে গায়েব হয়ে যায়। তাহলে তাদের রেসপন্স এইভাবে শেষ হয়ে যেতে পারে। তাহলে ফেট গেল, টার্মিনেশন, তাহলে স্টোরেজ বলেছি, স্টোরেজ পুলে অন্য কিছু থাকে সেগুলো আমরা বলেছি গত ক্লাসে। তারপরে রিলিজের মেকানিজমটা বলে দিলাম এবং টার্মিনেশনটা বলে দিলাম। এখন আপটেকের শর্ট নোট আসতে পারে, সেজন্য তোমরা আপটেক 1, 2 দিয়ে এবং ছোট করে চার্ট দেওয়া সেগুলো পড়বা। তারপর হচ্ছে রিআপটেকের পরে আলটিমেটলি তারা কি হতে পারে সেটাও তুমি এখন অ্যাডমিট দিয়ে এই মেন মেটাবলিক ডিগ্রেডেশনটা আমরা গত ক্লাসে বলেছি যে আলটিমেটলি তৈরি হয় এন্ড প্রোডাক্ট হচ্ছে ভ্যানিলিল ম্যান্ডেলিক অ্যাসিড। এই নামটা ভোলা যাবে না এবং বানানটাও ভোলা যাবে না, কারণ রিটেনে আসলে লিখতে হবে আর ভাইভাতে জিজ্ঞেস করবে, অনেক সময় বানানটাও করতে বলে। কারণ কি জানো, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, হ্যান ত্যান অনেক নাম হয়ে যায়। এই ভ্যানিলিন ম্যান্ডেলিক অ্যাসিডটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি জিজ্ঞেস করি অ্যাড্রেনার্জিক নার্ভ টার্মিনালে এই যে অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন তোমরা যে পেলা, তাকে যখন তুমি মেটাবলিজম করবা এনজাইম দিয়ে, আইদার বাই মোনোঅ্যামিনো অক্সিডেজ অথবা ক্যাটাবোলোমিথাল ট্রান্সফারেজ এনজাইম, তখন তোমরা এন্ড প্রোডাক্ট হিসেবে কি পাবা? কি উত্তর দিবা তখন তোমরা? কি উত্তর দিবা? ভ্যানিলিন ম্যান্ডেলিক অ্যাসিড। এই যে বললাম সামনে স্ক্রিনে আছে, উচ্চারণ করো তো, উচ্চারণ করো। ভ্যানিলিন ভ্যানিলিল ম্যান্ডেলিক অ্যাসিড, ম্যান্ডেলিক ভিএমএ, তাই না? এই ভিএমএ এর ইম্পর্টেন্স কি, তারপরেই হবে নেক্সট কোশ্চেন। তাহলে তোমরা বলবা যে এটা নরমালি যখন ইউরিন দিয়ে এক্সক্রিশন হয় এই মেটাবলিক প্রোডাক্টটা, তার পরিমাণটা যেটা আছে 1 to 5 মাইক্রোগ্রাম পার ডে 24 ঘন্টার ইউরিনে, এই মোর দেন 5 মাইক্রোগ্রাম যদি হয়, তাহলে আমরা বুঝবো যে বেশি বেশি তৈরি হচ্ছে নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন। আর বেশি বেশি তৈরি হয় কখন? টিউমারাস কন্ডিশনে। তাহলে অ্যাড্রেনালিনটা তৈরি হয় আমরা বলেছি যে অ্যাড্রেনাল মেডেলাতে, যেখানে আমরা ফিনাইল ইথানোলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইমটা পাবো, তাই না? তো ওই অ্যাড্রেনাল মেডেলাতে যদি টিউমার হয়, ওখানে শুধু যে অ্যাড্রেনালিন তৈরি হবে তা না, মূলত অ্যাড্রেনালিন অল্প পরিমাণে নরঅ্যাড্রেনালিনও তৈরি হয়। তাহলে এই যে এদেরকে বলি আমরা ক্যাটেকোলামাইন, একটু পরে বলবো যে কেন এদেরকে ক্যাটেকোলামাইন বলি। তার আগে আমি এই ভ্যানিলিন ম্যান্ডেলিক অ্যাসিডের অংশটুকু শেষ করে নিই। এটা হচ্ছে এই ইউরিন দিয়ে টিউমারাস কন্ডিশন হলে, বেশি বেশি তৈরি হলে বেশি বেশি করে ভাঙবে মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে, আলটিমেটলি তুমি ইউরিনে পাবা। তাহলে তুমি ইউরিনারি অ্যানালাইসিস যখন দেখবা, তখন তুমি ডায়াগনোসিসে বলতে পারবা যে বেশি বেশি পরিমাণ পেলে ইয়েস দেয়ার ইজ সাম টিউমারাস কন্ডিশন, যেটার নাম কি বললাম? ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমাটাই এখানে ইম্পর্টেন্স। মোনোঅ্যামিনো অক্সিডেজ হচ্ছে আরেকটা এনজাইমের নাম, আর ক্যাটেকোলামিথাইল ট্রান্সফারেজও আরেকটা এনজাইম। কোথায় থাকে? মাওটা থাকে মূলত নিউরোনাল পার্টে, যেটা আমরা মাইটোকন্ড্রিয়াতে ছবি দেখিয়েছি, আর টিস্যুতেও থাকে। কম্প থাকে হচ্ছে মূলত টিস্যুতে। আর গত ক্লাসে আমরা মাও এ মাও বি এই দুটোর পার্থক্য শর্টকাট হিসেবে আসলে বলে দিয়েছি, এবং মাও ইনহিবিটরস যারা নিচ্ছে তাদের কি হতে পারে চিজ রিঅ্যাকশন নামে, সেটাও কিন্তু আমরা গত ক্লাসে বলে দিয়েছি, তাই না? আজকের আমাদের নতুন ক্লাসের শুরুটাই ছিল অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের পরিচয় দিয়ে। রিসেপ্টরের ধারণাগুলো অ্যালকুইস্ট নামে বিজ্ঞানী আমাদের দিয়েছেন 1948-এ। রিসেপ্টর হচ্ছে একটা টার্গেট। তোমরা মালিহা ম্যাডামের ক্লাসে নিশ্চয়ই পড়েছো যে যতক্ষণ পর্যন্ত না একটা ড্রাগ তার টার্গেটের সাথে বাইন্ড করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রেসপন্স দেখাতে পারে না, তাই না? কি যেন ছিল নিসি ফিক্সাটা, কি একটা টার্ম ছিল, মানে ওদের ভাষায় নিসি এরকম একটা ছিল, মনে নাই? ফার্মাকোডাইনামিকে কথাটা পড়িয়েছে না ম্যাডাম তোমাদের? কর্পোরা এজেন্টা নিসি ফিক্সাটা, মানে যতক্ষণ পর্যন্ত একটা ড্রাগ ফিক্স না হয়, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার নিজস্ব রেসপন্সটা দেখাতে পারে না। এটার উদাহরণ হিসেবে আমি অনেক সময় বলি, যেমন মনে করো তোমরা যখন ক্লাসে আসতা, কোন যুগে ক্লাসে আসতাম মনে আছে তো না তোমরা?
জি ম্যাম। কোন যুগে আসতা? ম্যাম প্লাসিক যুগ যখন বছর ডাক আগে। প্রাচীনকালে। প্রাচীনকালে প্লাস্টিক বলতে হবে, ম্যাম যখন সত্যি প্রাচীনকালে বলতে হবে, যখন এই দেশে করোনা বলে কোনো কিছু ছিল না, ঠিক না? তখন আমরা ক্লাসে যেতাম। মনে করো সকাল 8টার ক্লাসে তুমি আসলা, তাই না? তুমি যখন সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতেছো, তারপরে তুমি দরজা খুলে ঢুকলা, মে আই কামিং স্যার বা ম্যাডাম বলে ঢুকলা, ততক্ষণে হয়তো দেখা গেলো ক্লাসটা শুরু হয়ে গেছে। তুমি কি ক্লাসে ঢুকেই ক্লাসের পড়াশোনা বা লেখা এগুলো করতে পারবা? না স্যার, সিটের সাথে বসতে হবে, রিসেপ্টরের সাথে আগে বসতে হবে, বাইন্ড করতে, বাইন্দা দিলে আবার হইব না, কিন্তু বাইন্দা দিলে তো তোমার হাতটা বন্দি হয়ে গেল, তাই না? কে বললো এটা? পোলাপানটা তো দেখতেও পারতেছি না, আল্লাহ। বাইন্দা দিলে কিন্তু নাম বলো বাবা, তোমাদের নামের সাথে একটু পরিচয় হই। রায়ান বলছো? আচ্ছা, তো তোমাকে যদি আমি বেঁধে ফেলি, মনে করো চেয়ারে বসলা তুমি, ঠিক আছে, তোমার আমি হাত পা আবার দড়ি দিয়ে বাঁধতে ফেললাম, তাহলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? তোমার হাতটা ফ্রি রাখতে হবে যাতে তুমি লিখতে পারো, ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সিটের সাথে ফিক্স না হচ্ছিলে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজটা, লেকচার লেখা বা শোনা, সেটা শুরু করতে পারছিলে না। সিমিলারলি একটা ড্রাগও যতক্ষণ পর্যন্ত না তার নিজস্ব টার্গেটের সাথে বাইন্ড করছে, ইউজুয়ালি, হ্যাঁ, এক্সেপশনালও আছে, যেটা উদাহরণে আমরা পড়েছি জেনারেল ফার্মাকোলজি, ফার্মাকোডাইনামিকে বা পড়বো। তো সাধারণত এই টার্গেটের সাথে বাইন্ড না করা পর্যন্ত ড্রাগটা তার রেসপন্সটা দেখাতে পারে না। এই টার্গেট বেশিরভাগ ক্ষেত্রেই হতে পারে রিসেপ্টর, এছাড়া অন্য টার্গেটও আছে, যেটা ম্যাডাম বলেছে। আমরা এখানে আলোচনা করবো রিসেপ্টর নিয়ে। আর এই রিসেপ্টর গুলো যেহেতু অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিনের সাথে বাইন্ড করে, এই জন্য এদের নাম আমরা দিয়েছি অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, ঠিক আছে? এই অ্যাড্রিনার্জিক রিসেপ্টর গুলো মূলত আলফা অথবা বিটা বা এবং বিটা বলতে পারো। তাহলে আলফা রিসেপ্টর আর বিটা রিসেপ্টর গুলো আমরা চিনবো কি হিসেবে? অ্যাড্রিনার্জিক রিসেপ্টর হিসেবে, ঠিক আছে? তার মাঝে আলফা রিসেপ্টর যেটা নাম, তার জন্য অ্যাড্রিনালিনের প্রতি ভালোবাসা বলো, অ্যাফিনিটি বলো, সেগুলো বেশি। তারপরে সে নর অ্যাড্রিনালিনের প্রতি ভালোবাসা, আইসোপ্রিনালিনের প্রতি শুধু, মানে আলফা রিসেপ্টরের সাথে আইসোপ্রিনালিনকে আমরা চিন্তা করতে পারি না, অনেক দূরে তার সম্পর্ক। আর বিটা রিসেপ্টর যদি ধরো, তখন দেখবা যে বিটার প্রতি প্রবল ভালোবাসা নিয়ে আগায় আসে আইসোপ্রিনালিন, তারপরে এপিনেফ্রিন, তারপর নরএপিনেফ্রিন। এই হচ্ছে গিয়ে মোটামুটি রিসেপ্টর সেন্সিটিভিটি বা অ্যাফিনিটি যদি বলো, এইভাবে একটু খেয়াল রাখবে। একটু পরে আরো যত অ্যাড্রিনার্জিক নার্ভাস সিস্টেম পড়তে থাকবা, তত তোমরা কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হতে থাকবে, আশা করা যায়। হ্যাঁ, এখন নর্মালি আমরা যে কোনো একটা রিসেপ্টরকে সাবটাইপ করি কি দিয়ে? ব্লকার দিয়ে আমরা সাবটাইপ গুলো করি। ব্লকার দিয়ে সাবটাইপ করি এইভাবে আমরা দেখেছি যে আলফা রিসেপ্টরের দুটো টাইপ পেয়েছি, আলফা 1 আর আলফা 2। আবার বিটা রিসেপ্টরকেও এরকম ব্লকার দিয়ে দেখলাম যে বিটা 1, বিটা 2, বিটা 3 আসতে পারে। কারো কি কোনো ধারণা আছে এই যে ব্লকার দিয়ে আমি বললাম সাবটাইপ আবিষ্কার করছি, এটা কিভাবে হতে পারে? কারো কোনো ধারণা? মনে করো মাস্কারনিক রিসেপ্টর দিয়ে উদাহরণ, আমরা যেহেতু মাস্কারনিক রিসেপ্টর সবগুলো টাইপ আমরা পড়ে ফেলেছি, তাহলে মাস্কারনিক রিসেপ্টরের ব্লকার দিয়ে আমরা কিভাবে মাস্কারনিক 1, 2, 3, 4, 5 করতে পারি সাবটাইপ, এটা সম্পর্কে কারো ধারণা আছে? এনি ভলান্টিয়ার? মনে আছে বা কেউ কোনো বুদ্ধি করে বলতে পারবা? এনিওয়ান? আমরা তো মাস্কারনিক টাইপ করেছি না কয়েকটা? কয়টা পড়েছি? M1 পড়েছি, 2 পড়েছি, 3 পড়েছি, 4 পড়েছি, 5 পড়েছি, তাই না? 5টা পড়েছি না? তার মাঝে দেখো M3, 4, 5টা আমরা একদম আলোচনার বাইরেই রেখেছি, যে ওটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আছে। আচ্ছা ঠিক আছে, এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেহেতু পড়ছি না, আমরা এটা নিয়ে এত ভাবনা চিন্তা করবো না। কিন্তু M1, 2, 3 এই যে 3টা পড়লাম, আমি কিভাবে বললাম যে মাস্কারনিক রিসেপ্টর 1 একরকম, 2 আরেক রকম, 3 আরেক রকম? এরা তিনটেই তো মাস্কারনিক, কিন্তু তাদের সাবডিভিশনটা কিভাবে যে বুঝতে পারলাম? আমি কি এটা ক্লাসে বলি নাই? রিসেপ্টরের টাইপ অনুযায়ী জিকিউ, জি, আই, ওটা তো ছিল বাবা, শোনো, ওটা তো হলো গিয়ে তাদের মলিকুলার মেকানিজম। আমি মেকানিজম আবিষ্কার করার আগে তাদের সাবটাইপটা আবিষ্কার করেছি, এবং সেটা করেছি আমি অ্যান্টাগনিস্ট দিয়ে। এই কথাটা যখন বলবো, তাহলে আমি জিনিসটা বুঝবো কিভাবে? M1টা আমি দেখো কোথায় থাকে বলেছি, মূলত মনে করো গ্যাস্ট্রিক প্যারাটাল সেলে থাকে, যেখানে তার কাজ মনে করো HCl সিক্রেশন বাড়ানো, তাই না? তাহলে যখন আর M2টা কোথায় আছে বলেছি? হার্টে, তাই না?
আচ্ছা, আর M3 কোথায় আছে? স্মুথ মাসেলে, তাই না? বুঝছেন? এখন কিভাবে বুঝতাম? মনে করো আমি অ্যাসিটাইলকোলিন দিলাম, সে গিয়ে কিন্তু তিনটার সাথেই বাইন্ড করবে, ঠিক কি না? অ্যাসিটাইলকোলিন সব ধরনের মাস্কারিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে বলেছি না? বলে পাই না, অ্যাসিটাইলকোলিন মাত্র শেষ করলাম, অ্যানসার কই? হ্যালো হ্যালো, হুম, কি তোমরা কই? তোমরা কি আছো? জি ম্যাম আছি। থাকলে আমার উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, আমি কি জিজ্ঞেস করতেছি বলো তো, আমি কি জিজ্ঞেস করতেছি? অ্যাসিটাইলকোলিন মাসকারনিক সব রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এটা সম্পর্কে কোনো সন্দেহ আছে? না ম্যাডাম। সন্দেহ না থাকলে তাহলে মানে আমি জানতে চাচ্ছি যে এটা আমি পার্থক্যটা করার জন্য আমাকে এই জিনিসটা তো বুঝতে হবে প্রথমে, তাই না? অ্যাসিটাইলকোলিন দিলাম, দেওয়ার পরে সে M1 এর সাথে বাইন্ড করলে অ্যাসিড সেকশন বাড়াবে, আর M2 এর সাথে বাইন্ড করলে হার্ট রেট কমাবে, M3 এর সাথে বাইন্ড করলে স্মুথ মাসেলে কন্ট্রাকশন করবে, ঠিক আছে তো? এখন আমি এই যে M2 আছে বা M3 আছে আমি যখন জানতাম না, তখন আমি সেটাকে আবিষ্কার করার জন্য অ্যান্টাগনিস্ট দিব বলতেছি। কিভাবে বলতেছি দেখো, এই যে যখন আমি M1 কে ব্লক করব পাইরেনজেপিন বা টেলেনজেপিন নামে ড্রাগ দিয়ে, তখন আমার দেখা গেল কি যে তা M1 পাইরেনজেপিন বা টেলেনজেপিন দিলাম, তারপরে আমি অ্যাসিটাইলকোলিন দিলাম, তাহলে কি হচ্ছে? দেখা গেল প্যারাটাল সেলের সিক্রেশনটা কমে গেল, কিন্তু হার্ট রেট ঠিকই কমলো, অথবা স্মুথ মাসেলের ঠিকই কন্ট্রাকশন হলো। এইখান থেকে কি আমি বুঝতে পারলাম যে প্যারাটাল সেলে যে ধরনের রিসেপ্টর ছিল, হার্টে বা স্মুথ মাসেলে সেই একই রকম রিসেপ্টর ছিল না। জি ম্যাম। জি ম্যাম। বুঝছো কথাটা? তাহলে আমরা এই যে সাবটাইপটা বুঝলাম কিভাবে। আমরা যখন অ্যাসিটাইলকোলিন দিতাম তখন কিন্তু আমরা তিনটা রেসপন্সই পাইতাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে তিনটা রিসেপ্টর তিন রকমের, ঠিক না? জি। জি ম্যাম। আমরা যখন প্যারাটাল সেলে যে M1 রিসেপ্টর আছে পার্টিকুলারলি তার ব্লকার ইউজ করলাম, তখন আমি দেখলাম যে পাইরেনজেপিন বা টেলেনজেপিন নামক ড্রাগটা দেওয়ার পরে অ্যাসিড সিক্রেশন শুধু কমে গেছে, কিন্তু যদি তিনটা রিসেপ্টরকে বন্ধ করে দিত বা তিনটা রিসেপ্টর একই রকম হতো, তাহলে কি হতো? অ্যাসিড সিক্রেশন কমার সাথে সাথে হার্ট রেট বেড়ে যেত, স্মুথ মাসেল রিল্যাক্স হয়ে যেত, ঠিক না? যদি তিনটা রিসেপ্টর একই রকম হতো। জি ম্যাম। জি। তাহলে ব্লকার দিলে আমরা যখন স্পেসিফিক M1 ব্লকার পেয়ে গেছি এবং দিয়েছি, তারপরে যখন অ্যাসিটাইলকোলিন অ্যাপ্লাই করলাম, এভাবে আমরা তাহলে দেখো অ্যান্টাগনিস্ট দিয়ে বুঝতে পারলাম যে ইয়েস, আদার সাইডে যে রেসপন্স আমি পাচ্ছিলাম সেই রিসেপ্টরটা প্যারাটাল সেলের রিসেপ্টরের সাথে একই রকম না। এভাবে তাহলে এই অ্যাড্রিনার্জিক সিস্টেমের ক্ষেত্রেও ঠিক একই রকমই আমরা দেখতে পাবো। অ্যাড্রিনার্জিকটা দেখতে পাচ্ছ তোমরা? অ্যাড্রিনার্জিকটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? ইয়েস ম্যাম। এই জি ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আলফা 1 আর আলফা 2 এই কিভাবে ভাগ করতেছি সেটা আমরা যখন রিসেপ্টরটা ডিস্ট্রিবিউশনটা করব তখন আমি এই কথাটা আবার ফিরে যাব। অ্যাসিটাইলকোলিন যেরকম উদাহরণ দিলাম, ঠিক আছে? এখন আসলে আলফা বলতে মূলত হচ্ছে এক্সাইটেটরি ফাংশন দেখায়, এবং ভাস্কুলার স্মুথ মাসেলে মূলত আমরা পাবো আলফা 1 কে। তো ভাস্কুলার স্মুথ মাসেলের সাথে যখন অ্যাড্রিনালিন বাইন্ড করবে বা নরঅ্যাড্রিনালিন বাইন্ড করবে, তখন আমরা দেখবো যে ভাস্কুলার স্মুথ মাসেলে কন্ট্রাকশন হবে। আর কন্ট্রাকশন মানে তো একটা রেসপন্স বা স্টিমুলেটরি ইফেক্ট, এই জন্যই এটার নাম হয়েছে এক্সাইটেটরি, ঠিক আছে? এবং এক্সেপশন হচ্ছে শুধুমাত্র ইন্টেস্টাইনাল স্মুথ মাসেল, যেখানে তার কাজ হচ্ছে রিল্যাক্সেশন। এক্সেপশনটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যখন আলফা রিসেপ্টর কথা মাথায় রাখবো, মূলত আলফা 1 মাথায় রাখবো, তখন দেখবো যে ওর রেসপন্স হচ্ছে গিয়া ভ্যাসোকনস্ট্রিকশন মানে স্মুথ মাসেল কন্ট্রাকশন। এক্সেপ্ট কোথায় কন্ট্রাকশন করবে না? ইন্টেস্টাইনাল স্মুথ মাসেল। কোথায় কন্ট্রাকশন করবে না? intestinal smooth muscle. এখানে সে রিল্যাক্সেশন করবে। প্রবাবলি ওখানে আলফা 2 রিসেপ্টর থাকবে, কারণ আলফা 2 মানে হচ্ছে আমরা যখন সিনথেসিস করাইছিলাম তখন আমরা বলছিলাম যে আলফা 2 হচ্ছে অটো রিসেপ্টর এবং তার কাজ হচ্ছে ইনহিবিশন। তাহলে প্রবাবলি ইন্টেস্টাইনাল স্মুথ মাসেল আলফা 2 রিসেপ্টরই আছে, আর অন্য সব জায়গায় আলফা 1 রিসেপ্টর থাকবে, ঠিক আছে? আর
বিটা রিসেপ্টরটা মূলত স্মুথ মাসেলে থাকে, ভাস্কুলার স্মুথ মাসেলে, যেখানে তার কাজ আমরা দেখতে পারবো একটু পরেই, যে ভ্যাসো ডাইলেটেশন বা রিল্যাক্সেশন। তাহলে রিল্যাক্সেশনটা অনেকটা ইনহিবিটরি ইফেক্টের মতো না? কন্ট্রাকশন যদি আমি স্টিমুলেশন মনে করি, তাহলে রিল্যাক্সেশনটাকে আমরা কি মনে করবো? ইনহিবিশন মনে করবো না? জাস্ট অপোজিট ma'am. যদি চিন্তা করি, তো ওই সেন্সে মানে এটা আসলে ব্লকার ঠিক না, কিন্তু রেসপন্সটা হচ্ছে রিল্যাক্স করে রাখা, যার জন্য ওর কাজটা আমরা বলতে পারি যে ইনহিবিটরি ইফেক্ট। তাহলে আলফা মানে এক্সাইটেটরি, বিটা মানে হচ্ছে ইনহিবিটরি, ঠিক আছে? আর তবে এখানেও এক্সেপশন আছে, যেটা হচ্ছে বিটা 1। বিটা 2টা ইনহিবিটরি হলেও বিটা 1 হার্টে যেটা থাকে ওখানে কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশন সে বাড়ায়, তাহলে ওখানে কিন্তু তার ইফেক্টটা কিরকম হয়ে গেল? এক্সাইটেটরি হয়ে গেল, তাই না? আর এই যে নিচে একটা লাইন লেখা, লাস্ট লাইনটা, এপিনেফ্রিন হ্যাজ 4 to 5 fold effect on beta 2 receptor than effect of norepinephrine। এই কথাটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, আমরা সিনথেসিসের স্টেপে আগে পেয়েছিলাম নরএপিনেফ্রিন, তারপরে নরএপিনেফ্রিনের সাথে ফিনাইল ইথানলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইম যখন কাজ করলো, সে তৈরি করলো এপিনেফ্রিন। এখানে এপিনেফ্রিন যেটা তৈরি হয়েছে তার স্ট্রাকচারে, তোমরা স্ট্রাকচার যদি কারো ভালো লাগে নিজে পড়ে নিতে পারবা বা আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে নিও। স্ট্রাকচারে দেখতে পেয়েছি যে তার সাইড চেইন, অ্যামাইন সাইড চেইনটা আরেকটু বড় দেন দ্য নরএপিনেফ্রিন, এবং যখন সাইড চেইন, ইথাইল অ্যামাইন সাইড চেইন গুলো যার যত বেশি, তখন তত বিটা টুর প্রতি ভালোবাসাটা তার আস্তে আস্তে বাড়তে থাকে। যার জন্য আমরা যখন আইসোপ্রেনালিনটা পড়বো, আইসোপ্রেনালিনের সাইড চেইন, অ্যামাইন সাইড চেইনটা আরো লম্বা। তাহলে আমরা একটু আগে কি বললাম? যার যত লম্বা সাইড চেইন তার কার প্রতি ভালোবাসা বেশি? বিটা রিসেপ্টর, Beta স্পেশালি receptor. বিটা 2 রিসেপ্টরের প্রতি তার ভালোবাসা বেশি। তাহলে নরএপিনেফ্রিনের থেকে যখন আমি এপিনেফ্রিন তৈরি করেছি, তখন দেখেছি এপিনেফ্রিনের বিটা 2 রিসেপ্টরের প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে। আর লাস্টের বোল্ড করা লাইনটা মাথায় নিতেই হবে, নিতেই হবে। সেটা কি? ব্রঙ্কোডাইলেটেশন নট occur by norepinephrine। নাম NA মানে হচ্ছে norepinephrine বা noradrenaline। ডিউ টু দিস লেস ইফেক্ট অন বিটা 2, বা আমরা বলি যে কোনো ইফেক্ট নেই, বিটা 2 উপর ইফেক্ট নেই বলি, ওটাই মনে রাখি। লেস ইফেক্ট না বলে বলবা যে নো ইফেক্ট, ঠিক আছে? এটার যেমন তোমাদের কাছে যে পেজটা আছে ওটা কেটে লেস কেটে দিয়ে নো ইফেক্ট লিখবা, ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখতে পারবে যে নরএপিনেফ্রিনের যেহেতু বিটা 2 এর উপর ইফেক্টই নাই, যার জন্য সে ব্রঙ্কোডাইলেটেশনটা করতে পারে না। ব্রঙ্কাসের যে স্মুথ মাসেল, যেখানে বিটা 2 রিসেপ্টর আছে, নরএপিনেফ্রিন গিয়ে সেখানে বাইন্ডই করতে পারে না এবং আলটিমেটলি তার রেসপন্সও দেখাতে পারে না। ফলে আমরা অ্যাজমা রোগীদের জন্য অ্যাড্রেনালিন দিব না নরএড্রেনালিন দিব, এইটার উত্তর এখানে কিন্তু চলে আসলো। কোনটা দিব? অ্যাড্রেনালিন। নরএড্রেনালিন না কেন? কোনো ইফেক্ট নেই ডাইলেশন করে না। 2 রিসেপ্টরের প্রতি তাদের কোনো ইফেক্ট নেই, এই কথাটা ভালো করে খেয়াল রাখবো আমরা, ঠিক আছে? এখন আসলে মোস্ট ইম্পর্টেন্ট পোরশন অফ দ্য লেকচার। সরি, এপিনেফ্রিনের জিনিসটাকে একটু আরেকবার বলবেন কষ্ট করে। এপিনেফ্রিনটা হচ্ছে মানে স্ট্রাকচার যেটা আছে, নরএপিনেফ্রিন থেকে তো এপিনেফ্রিন আসে, স্টেপগুলো, সিনথেসিসের স্টেপগুলো যদি তোমরা আবার খেয়াল রাখো, তাহলে তোমরা দেখবা যে নরএপিনেফ্রিনের সাথে যখন আমরা স্ট্রাকচারে ইথাইলামাইন সাইড চেইন আরো অ্যাড করতে থাকবো, যাতে আলটিমেটলি অ্যাড্রেনালিনটা পাবো, তখন এই সাইড চেইনটা একটু লম্বা হলো নরএপিনেফ্রিনের চেয়ে। আর যখনই সাইড চেইন লম্বা হয় তখন সেই ড্রাগটার বিটা রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটিটা বেশি হয়, স্পেশালি বিটা 2 ইফেক্টটা বেশি হয়। তাহলে অ্যাড্রেনালিনের এই সাইড চেইনটা একটু বড় হওয়ার জন্য সে বিটা 2 সাথে বাইন্ড করতে পারে এবং রেসপন্স দেখাতে পারে। মূলত ব্রঙ্কোডাইলেটেশন কিভাবে হয়? যখন ব্রঙ্কাইল স্মুথ মাসেলে তুমি দেখবা যে বিটা 2 রিসেপ্টর আছে, তখন সেইটার সাথে যখন অ্যাড্রেনালিন গিয়ে বাইন্ড করবে, তখন সে ব্রঙ্কোডাইলেটেশন করতে পারবে। কেন করতে পারবে? কারণ এই যে ইথাইলামাইন সাইড চেইন যেটা বললাম, ওটা যখন বড় হয়েছে নরএপিনেফ্রিনের চেয়েও, তখন সে বিটা 2 এর সাথে বাইন্ড করার মতন ক্ষমতাটা অর্জন করছে, যেটা নরএপিনেফ্রিনের ছিল না। নরএপিনেফ্রিনের সাইড চেইনটা এপিনেফ্রিনের সাইড চেইনের চেয়ে কম বা ছোট। আর যখন সাইড চেইন বড় হয় তখনই সে বিটা 2 এর সাথে বাইন্ড করতে পারে, যেটা অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনের আছে। তাইলে আমরা যখন অ্যাজমাতে ড্রাগ সিলেকশন করব,
অ্যাজমা মানে হচ্ছে ব্রঙ্কোস্পাজম হয়েছে, তোমাকে এখন ব্রঙ্কো ডাইলেটেশন করতে হবে, তাহলে তুমি কোন ড্রাগটা সিলেকশন করবা এবং কেন সিলেকশন করবা? যদি তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করা হয় তখন তুমি এভাবে সুন্দর করে উত্তরটা দিতে পারবা যে আমরা অ্যাড্রেনালিনকে চয়েস করব কারণ অ্যাড্রেনালিনের বিটা 2 রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি আছে, আর নরঅ্যাড্রেনালিনকে চয়েস করব না কারণ নরঅ্যাড্রেনালিন ক্যানট বাইন্ড উইথ দ্য বিটা 2 রিসেপ্টর। কেন পারে না? যে আর একটু ভালো মার্কস পেতে চাও বা যাকে প্রশ্ন করা হবে সে যখন স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপটা যখন পড়বে বলবে যে নরএপিনেফ্রিনের চেয়ে এপিনেফ্রিনের ইথাইলামাইন সাইড চেইন যেগুলো সেটা আরো বেশি বা বড়, যার জন্য এপিনেফ্রিন binds with the beta 2 receptor but norepinephrine do not bind with the beta 2 receptor. That is why we are not using norepinephrine as bronchodilator in case of asthma. Am I clear? ইয়েস ম্যাম। আচ্ছা, টাইম মনে হয় শেষ হয়ে গেলে সেম প্রসিডিউর আবার করতে হবে। ম্যাম সেম লিংকে ঢুকে যাব। সেম লিংকে ঢুকে যেতে পারবে না? জি ম্যাম। আচ্ছা, আর আমাকে শুধু অ্যাডমিট করতে হবে তাই তো? আপগ্রেড দেখাচ্ছে, আমি কি আপগ্রেড করব? ম্যাম আপডেট করলে কি যেন কিনতে হয়, প্রিমিয়াম কিনতে ও হয়। না না না, থাক সব সময় যাবো না, তবে তোমরা আবার ঢুকো আর আমি অ্যাডমিট করতে থাকবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, এখন দেখো ডিস্ট্রিবিউশনের যেটা যেটা মনে রাখতে হবে তোমাদের, না হলে তোমরা রেসপন্স গুলো হ্যাফাজার্ড করে ফেলবা। আমরা যখন মাস্কার্নিক রিসেপ্টর করেছিলাম সেখানেও আমরা সুন্দর করে ভাগ করে নিয়েছিলাম যে টিস্যু গুলো, কোলিনার্জিক সাইট গুলো আমরা ভাগ করে নিয়েছিলাম। মাস্কার্নিকের জন্য সুন্দর করে ভাগ করেছি সাইট, নিকোটিনিকের সাইট ভাগ করেছি। এখানেও সেরকম আমরা ভাগ করব। প্রথমে স্মুথ মাসেল বলবো, যত স্মুথ মাসেল আছে আমরা সেখানে দেখবো যে আইদার আলফা 1 আছে অথবা বিটা 2 রিসেপ্টর আছে, এবং আলফা 1 মানেই তোমরা মনে রাখবা কন্ট্রাকশন, বিটা 2 মানেই মনে রাখবা রিল্যাক্সেশন। তাহলে এই পর্যন্ত কি সেট করছো মাথার মাঝে এই কথাগুলা? ইয়েস ম্যাম। এই পর্যন্ত সেট করলে তাহলে এখন দেখো স্মুথ মাসেল প্রথমে চোখ দিয়ে শুরু করি, আমরা অ্যাসিটাইলকোলিনেও চোখ দিয়ে শুরু করছিলাম, আর অ্যাসিটাইলকোলিনের যা রেসপন্স অ্যাড্রিনালিন রেসপন্স ঠিক উল্টা পাবা মূলত। দেখো আইএ সিলিয়ারি মাসেলে আছে বিটা 2 রিসেপ্টর, যেখানে তার কাজ হচ্ছে বিটা 2 মানে কি বলছি রিল্যাক্সেশন, আর ডাইলেটর পিপিলি যেটা ওই পিপিলটাকে কনস্ট্রিক্ট করার জন্য থাকে কনস্ট্রিক্টর পিপিলি, আর ডাইলেট করার জন্য থাকে ডাইলেটর পিপিলি। কনস্ট্রিক্টর পিপিলিটা হচ্ছে সার্কুলার মাসেল যেখানে ছিল M3 রিসেপ্টর, আর অ্যাসিটাইলকোলিন গিয়ে যখন M3 এর সাথে বাইন্ড করছে তখন পিপিল সাইজটা ছোট হয়ে গেছিল, যার জন্য মায়োসিস বলছিলাম। এখানে ডাইলেটর পিপিলি যেগুলো রেডিয়াল মাসেল ওখানে থাকে দেখো আলফা 1 রিসেপ্টর, তাহলে অ্যাড্রিনালিন গিয়ে যখন আলফা 1 এর সাথে বাইন্ড করবে ডাইলেটর পিপিলি গুলোকে টেনে ধরবে কন্ট্রাকশন করে, ফলে পিপিল সাইজটা বড় হবে। তাহলে আই এর ইফেক্টটা কি ক্লিয়ার হচ্ছে? জি ম্যাম আবার একটু আবার বলবো। আচ্ছা, পিপিল সাইজটা ছোট হবে না বড় হবে? ছোট হলে আমরা বলবো যে মায়োসিস, আর বড় হলে আমরা বলবো মাইড্রিয়াসিস। ছোট হয় কখন? যখন কনস্ট্রিক্টর পিপিলি বা সার্কুলার মাসেল যেটা আছে সেটা যখন কন্ট্রাকশন করে, এবং সার্কুলার মাসেল বা কনস্ট্রিক্টর পিপিলিতে আছে M3 রিসেপ্টর, যার সাথে অ্যাসিটাইলকোলিন যখন বাইন্ড করে তখন পিপিল সাইজটা ছোট হয়, যেটাকে আমরা মায়োসিস বলি, যেটা আমরা অ্যাসিটাইলকোলিনে দেখেছি। আজকে আমরা পড়ছি অ্যাড্রিনালিন এবং ডাইলেটর পিপিলি যেটা রেডিয়াল মাসেল গুলো, সার্কুলার মাসেলের বাইরে যে মাসেলটা রেডিয়াল মাসেল, ওগুলোর সাথে বাইন্ড করা আছে, ওখানে আছে হচ্ছে আলফা 1 রিসেপ্টর। ওখানে যখন অ্যাড্রিনালিন গিয়ে বাইন্ড করে তখন সে রেডিয়াল মাসেল গুলোকে কন্ট্রাকশন করবে, কারণ আমরা আলফা 1 এর সাথে যোগ করেছি কি কন্ট্রাকশন টার্মটা। তাহলে রেডিয়াল মাসেল গুলো যখন কন্ট্রাকশন হয় পিপিলটা তখন সাইজটা বড় হয়ে যায়, আর পিপিল সাইজ বড় হওয়াটাকে কি বলেছে? মাইড্রিয়াসিস। তাহলে মাইড্রিয়াসিস হবে হচ্ছে ইফেক্ট অফ অ্যাড্রিনালিন, আর অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট হবে মায়োসিস। এই অংশটা বুঝছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আই এর এই ইফেক্টটা সাথে চোখের জন্য অ্যাসিটাইলকোলিনের জন্য আমরা গ্লুকোমা বলেছিলাম, এখানে গ্লুকোমা কি হবে? অ্যাসিটাইলকোলিন যদি গ্লুকোমা কমায় অ্যাড্রিনালিন গ্লুকোমা কি করবে তাহলে? বাড়াবে। অ্যাগ্রাভেট বাড়াবে, করবে। অ্যাগ্রাভেট করবে। তবে অ্যাড্রিনালিনের কিছু উপকারী ভূমিকা আছে, সেটা আমরা যখন গ্লুকোমাটা ফোকাস করবো তখন আমরা বলবো।
ঠিক আছে। ব্রঙ্কাসে দেখো আলফা 1 অথবা বিটা 2 রিসেপ্টর, তবে মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিটা 2 রিসেপ্টরটাই ছড়ানো, আলফা 1টা কম বা নাই বললেই চলে, কারণ ব্রঙ্কোকনস্ট্রিকশন করে ফেললে তো আমাদের আসলে নরমালি শ্বাসকষ্ট হতো, কিন্তু আমাদের কি তা হয়? আমাদের মূলত না ম্যাম। আমরা না, ma'am। শ্বাস নিতে পারি বিটা 2 ইফেক্টের মাধ্যমে, আমরা ব্রঙ্কো ডাইলেশন করেই রাখতে পারি। তো বিটা 2 মানেই বলেছিলাম যে ডাইলেশন, আর আলফা 1 মানেই হচ্ছে কনস্ট্রিকশন। তো যে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে সেই রেসপন্সটা তুমি দেখতে পারবা। জিআইটি তে আমরা যদি পুরো মাসেলটাকে চিন্তা করি যে ইয়েটা নন স্ফিংটার মাসেল, আর স্ফিংটারটাকে ধরো স্ফিংটার সার্কুলার মাসেল, স্ফিংটারে থাকে হচ্ছে আলফা 1 যার কাজ হচ্ছে কন্ট্রাকশন, আর নন স্ফিংটার মাসেলে মূলত বিটা 2 রিসেপ্টর যেখানে তার কাজ হচ্ছে রিল্যাক্সেশন। ঠিক আছে, আলফা 1টা আসলে না, এখানে লংজিটিউডাল মাসেলে আলফা 2টাই থাকার কথা, আলফা 1 না, এখানে একটু সম্ভবত ভুল, তবে মূলত মনে রাখবে যে বিটা 2 রিসেপ্টর এটার জন্য রিল্যাক্সেশন হয় নন স্ফিংটার মাসেল বা লংজিটিউডাল মাসেলে। তাহলে আমার যদি স্ফিংটার কন্ট্রাকশন হয় আর লংজিটিউডাল মাসেলটা রিল্যাক্স থাকে, আমার কি কনস্টিপেশন হবে না ডায়রিয়া হবে? Constipation। কনস্টিপেশন হবে। কনস্টিপেশন। ঠিক আছে, সন্দেহ আছে? তাহলে অ্যাসিটাইলকোলিনটা আমাদের বাউল মুভমেন্টের জন্য দরকার, আর অ্যাড্রেনালিন আমাদেরকে কনস্টিপেশনে ফেলে দেয়, তাই না? কিন্তু আমরা বলেছিলাম না ইউজ ডিপেন্ডেন্ট ইফেক্ট হয়, আমাদের কি কনস্টিপেশন হয়ে বসে থাকলে হবে? আমাদের তো ডেইলি বাউল মুভ করতে হবে, তাই না? তাহলে জিআইটি তে মূলত প্যারাসিম্প্যাথেটিক রেসপন্সটা প্রেডমিনেন্ট থাকে, ঠিক আছে, যার জন্য তোমার ডেইলি বাউল মুভমেন্টটা হয়। কোনো কারণে যদি অ্যাড্রেনার্জিক প্রেডমিনেন্সি হয়ে যায়, সেটা আলটিমেটলি ইয়ে করে ফেলতে চায়, কনস্টিপেশন করে ফেলতে চায়। ব্লাডারের ক্ষেত্রে আমরা অ্যাসিটাইলকোলিন দিয়ে কি ইফেক্ট করেছিলাম? অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট কি ছিল? অ্যাসিটাইলকোলিনের ব্লাডারের উপর ইফেক্ট কি ছিল? ইন্টারকে রিল্যাক্সেশন করে। ম্যাম স্প্রিংটারের ভয়েডিং অফ কন্ট্রাকশন। ইউরিন, ভয়েডিং অফ Contraction. ইউরিন, ভয়েডিং অফ Coordination ইউরিন হবে। করেছিলাম না? জি ma'am। আর তাহলে অ্যাসিটাইলকোলিনটা যদি ভয়েডিং অফ ইউরিন করে, তাহলে অ্যাড্রেনালিনটা কি করবে? উল্টা করবে, রিটেনশন, ঠিক না? রিটেনশনটা কিভাবে করছে দেখো, স্ফিংটার মাসেলে আলফা 1 থাকে, তার কাজ হচ্ছে কন্ট্রাকশন, তাহলে এখন বের হওয়ার পথটা বন্ধ। উপরন্তু ডেট্রোসার মাসেল যেখানে আছে বিটা 2 রিসেপ্টর, তার কাজ হচ্ছে রিল্যাক্সেশন করে রাখা। তাহলে তুমি ব্লাডারটা যদি চিন্তা করো, তাহলে ডেট্রোসার মাসেল এখন রিল্যাক্স করে রয়েছে, ইউরিন ধরে রাখতেছে, আর স্ফিংটারটা এখন আলফা 1 এর মাধ্যমে কন্ট্রাকশন হয়ে রয়েছে। সো রেজাল্ট অফ অ্যাড্রেনালিন ওভার দ্য ব্লাডার ইজ রিটেনশন অফ ইউরিন। ঠিক আছে, Retain- আর 3 মিনিট আছে, আর 3 মিনিট আছে, 3 মিনিট পরে আবার একটু জয়েন করবে তোমরা। হ্যাঁ, তাহলে ইউরিনারি ব্লাডারের স্মুথ মাসেলের ইফেক্ট পর্যন্ত পরিষ্কার? জি ma'am। ইউটেরাসের উপরে মূলত বিটা 2 রেসপন্স রিল্যাক্সেশন, আর আলফা 1 হলে কন্ট্রাকশন। আমি সবসময় একটা কথাই মনে রাখতে বলতেছি, আলফা 1 এর সাথেই কন্ট্রাকশন যোগ করবা, বিটা 2 এর সাথেই রিল্যাক্সেশন যোগ করবা, ঠিক আছে? আর সেমিনাল ট্র্যাক্ট যেটা, সেখানে আলফা 1 এর জন্য সেমিনাল ট্র্যাক্ট কন্ট্রাকশন। এছাড়া ব্লাড ভেসেলে যেটা আছে, স্মুথ মাসেল আর ব্লাড ভেসেলে দুই রকম রিসেপ্টর পাবা, আলফা 1 ও পাবা, বিটা 2 ও পাবা। তোমার ব্লাড ভেসেলটাতে আলফা 1 এর সাথে যখন অ্যাড্রেনালিন বাইন্ড করবে, তখন হবে কনস্ট্রিকশন, অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন সে কনস্ট্রিকশন করাবে, আর অ্যাড্রেনালিন যখন বিটা 2 এর সাথে বাইন্ড করবে, নট নরঅ্যাড্রেনালিন, তখন আলটিমেটলি রেজাল্ট হবে ভেসোডাইলেশন। এই হচ্ছে তোমার স্মুথ মাসেলের ইফেক্ট। হার্টে বিটা 1 রিসেপ্টর হচ্ছে প্রেডমিনেন্ট, যার কাজ হচ্ছে এক্সাইটেটরি, ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট রেট সব বাড়ানো। আর স্কেলেটাল মাসেলে মূলত বিটা 2 রিসেপ্টর থাকে, যেটা কন্ট্রাকশনের জন্য ট্রেমর হয়। লিভারে বিটা 2 রিসেপ্টরের জন্য আমরা যে গ্লাইকোজেনোলাইসিস হয়ে গ্লুকোজ রিলিজ হয়ে আমাদের এনার্জি দেয়, সেটা পাই। এছাড়া পটাশিয়ামও রিলিজ করে। ফ্যাট সেলে বিটা 1 রিসেপ্টর বা আলফা 2 রিসেপ্টর থাকে। স্যালারি গ্ল্যান্ডেও বিটা 1 লেখা আছে, বাট বিটা 1 তোমরা মূলত হার্টে মনে রাখবা। প্লেটলেটসে আলফা 2 রিসেপ্টরের কাজ হচ্ছে প্লেটলেট অ্যাগ্রিগেশন করানো। মাস্ট সেলে বিটা 2 রিসেপ্টরের কাজ হচ্ছে হিস্টামিন রিলিজ বন্ধ করা। আর নার্ভ টার্মিনালের কথা আমরা ছবিতে পড়ানোর সময় বলেছিলাম যে আলফা 2 আছে, আর আরেকটা জেনে রাখো বিটা 2 আছে। আলফা 2 হচ্ছে অটো ইনহিবিটরি বলেছিলাম, নিজেই নিজের রিলিজ বন্ধ করে, যার জন্য ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ নরএপিনেফ্রিন রিলিজ কমালো। আর বিটা 2 রিসেপ্টর সাথে যদি বাইন্ড করে, নরএপিনেফ্রিন রিলিজ বাড়ে।
এই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশনের অনুযায়ী ক্লিয়ার। এখন আমরা আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 সম্পর্কে আরো ডিটেইলসে ঢুকে যাবো তোমরা যখন আবার জয়েন করবা, ঠিক আছে? হ্যাঁ, জি ম্যাম। আর একটু জয়েন করে নাও, ততক্ষণ পর্যন্ত আমি আমাকে কি আবার মিটিংটা করতে হবে, লঞ্চ করতে হবে কিনা জানো তোমরা? জি ম্যাম, আবার নতুন করে শুরু করতে হবে। জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর সম্পর্কে হালকা পাতলা ধারণা নিলাম। এখন আমরা আরো ডিটেইলসে ঢুকে যাব। আমরা কি বলেছি 106 কি রোল নাম্বার? আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, তাই না? আবার বিটা 3ও আছে। আর অ্যাড্রিনার্জিক নিউরোট্রান্সমিটার হিসেবে ডোপামিনার্জিক রিসেপ্টরকেও আমরা অনেক সময় ধরি D1 আর D2 রিসেপ্টর, ঠিক আছে? এখন দেখো আলফা 1 কোথায় থাকে? আলফা 1 রিসেপ্টর কোথায় থেকে আমরা একটু আগে বলেছি। আবার যদি আমরা ছক আকারে দেখতে চাই তাহলে আমরা কি দেখবো? মোস্ট ভাস্কুলার স্মুথ মাসেল, মানে ভাস্কুলার স্মুথ মাসেল বললেই আমরা বুঝবো যে সেখানে আলফা 1 আছে। এছাড়া একটু আগে দেখেছি রেডিয়াল মাসেল বা ডাইলেটর পিপিলি মাসেল, সেখানে আমরা দেখতে পাবো যে আলফা 1 রিসেপ্টর আছে। পাইলোমোটর স্মুথ মাসেল সেখানেও আছে, প্রোস্টেটেও আছে, কিছু পরিমাণ হার্টে থাকবে। তবে হার্টে আমরা মনে রাখবো, হার্ট বললেই বিটা 1 উচ্চারণ করবো, ঠিক আছে? হার্ট বললে কি বলবো? বিটা 1। বিটা 1 বলবো। আর অন্যগুলো তখন উচ্চারণ তেমন একটা করবো না। আর আলফা 1 যখনই ক্লিক করলো মাথার মাঝে, নেক্সট টার্মটা কি হবে? কন্ট্রাকশন। নেক্সট টার্মটাই কি হবে? কন্ট্রাকশন। তাহলে আলফা 1 এর মূল কাজ হচ্ছে কন্ট্রাকশন। এক্সেপশন কোথায় বলেছি? ইন্টেস্টাইনাল স্মুথ মাসেল, যেখানে আলফা 1 না, মূলত ওখানে হয়তো বিটা 2 রিসেপ্টর বা অন্য কিছুর জন্য আমরা সেখানে আর এই স্মুথ মাসেল হওয়া সত্ত্বেও আমরা কন্ট্রাকশনটা পাবো না, ঠিক আছে? আর আলফা 2 এটা হচ্ছে অ্যাড্রিনার্জিক এবং কোলিনার্জিক দুটোই নার্ভ টার্মিনাল থাকে, প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল থাকে। এবং এই প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে ওদের কাজ হবে মূলত নিজস্ব রিলিজটা বন্ধ করা। আইদার অ্যাসিটাইলকোলিনের রিলিজও বন্ধ করে দিতে পারে, আবার অ্যাড্রিনালিনের নিজস্ব রিলিজটাও বন্ধ করতে পারে, যেটা আমরা কিন্তু প্রথমেই বলেছি। আমরা যখন সিনথেসিস পড়িয়েছিলাম, রিলিজ পড়িয়েছিলাম, রিলিজের পরেই বলে দিয়েছিলাম যে প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে আলফা 2 রিসেপ্টর থাকে, যার সাথে যখন অ্যাড্রিনালিনটা বাইন্ড করে বেশি বেশি রিলিজ হওয়ার জন্য বা নর অ্যাড্রিনালিনটা বাইন্ড করে, তখন সে নিজেই নিজের রিলিজ বন্ধ করে দিতে পারে। আর ইনহিবিটরি ইফেক্টের জন্য, কারণ ওই ডান দিকে দেখো অ্যাকশনে লেখা আছে ইনহিবিশন অফ ট্রান্সমিটার রিলিজ, এবং আলফা 2 আমরা ইনহিবিটরি হিসেবে জানবো না। একটু পরে যখন আমরা মলিকুলার মেকানিজমটা দেখবো তখন এই অংশটা আমাদের আরো পরিষ্কার হবে। তাহলে তুমি লোকেশনটা আলফা 1 এবং আলফা 2 সম্পর্কে পরিষ্কার হয়েছে? মোস্ট অফ Yes, দ্য ma'am. ভাস্কুলার স্মুথ মাসেলেই হচ্ছে তুমি আলফা 1 পাবা, আর রেসপন্স তখন কি দেখবা? কন্ট্রাকশন করবা। মোস্ট অফ দ্য প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল সেটা মূলত অ্যাড্রিনার্জিক হতে পারে, আবার কিছু কোলিনার্জিকও আছে, সেই ক্ষেত্রে তুমি আলফা 2 রিসেপ্টর পাবা। এছাড়া আলফা 2 আর কোথায় আছে? প্লেটলেটে আছে, যেখানে প্লেটলেট অ্যাগ্রিগেশন করা তার কাজ। ফ্যাট সেলেও আছে, লাইপোলাইসিস ইনহিবিশন করে। আর অ্যাড্রিনার্জিক নার্ভ টার্মিনাল বা প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, সেখানে তার কাজ হচ্ছে ইনহিবিশন অফ ট্রান্সমিটার রিলিজ, ঠিক আছে? বিটা যদি বলি, বিটা 1 আসে প্রথমে, যেটা হার্টে থাকে, যার কাজ হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, হার্ট রেট বাড়ানো।
বিটা টু মূলত স্মুথ মাসেলে থাকে, সেটা রেসপিরেটরি হতে পারে, ইউট্রাস হতে পারে, ভাস্কুলার হতে পারে। আলটিমেটলি সব ধরনের স্মুথ মাসেলে তুমি পাবা হচ্ছে বিটা টু রিসেপ্টর। বিটা টু রিসেপ্টরের আলটিমেট কাজ হচ্ছে রিল্যাক্সেশন, আলটিমেট কাজ রিল্যাক্সেশন। তাহলে মাথায় যখন বিটা টু নামটা ক্লিক করবে, পরের টার্মটা উচ্চারণ হবে রিল্যাক্সেশন এবং স্মুথ মাসেল রিল্যাক্সেশন। মূলত স্মুথ মাসেলে তুমি বিটা টু রিসেপ্টরটা পাবা। এছাড়া স্কেলেটাল মাসেলেও আছে, লিভারেও আছে। স্কেলেটাল মাসেলে তার যখন দেখবা যে তোমরা পড়েছো রেড ফাইবার আর হোয়াইট ফাইবার, পড়েছো না? রেড ফাইবার আর হোয়াইট ফাইবার গুলো নর্মালি তুমি যখন হাঁটাচলা করো তখন সিনক্রোনাইজড কন্ট্রাকশন হওয়ার জন্য তোমার হাঁটা চলাটা কিন্তু স্মুথ হয়। কিন্তু যখনই বেশি করে বিটা টু রিসেপ্টর ইন দ্য স্কেলেটাল মাসেল স্টিমুলেশন হবে, তখন সেই সিনক্রোনাইজড কন্ট্রাকশন অফ দ্য রেড এন্ড হোয়াইট ফাইবারটা নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি দেখা যাবে যে তারা কেমন একটা যেন ট্রেমর করছে। ওই ট্রেমর হয়, আমরা অনেক সময় দেখবো যে হাতটা বাড়ালে, সোজা করতে বলে হাতটা কাঁপতে থাকে। হাত কাঁপা জিনিসটাকে আমরা ট্রেমর বলি না, টার্মটা? এটা কেন হয়? এই যে এটা কিন্তু স্মুথ মাসেলের ব্যাপার না, এটা হলো স্কেলেটাল মাসেলের ব্যাপার। এবং এইখানে স্কেলেটাল মাসেলে বিটা টু রিসেপ্টরটা এক্সেসিভ স্টিমুলেশন হওয়ার জন্য ওই যে তাদের হোয়াইট আর রেড ফাইবারের অ্যাসিনক্রোনাইজড কন্ট্রাকশন হয়, যার জন্য হাতটা কাঁপতে থাকে, যেটার রেজাল্টটা কি বললাম? ট্রেমর। বুঝছি না বুঝি নাই? বুঝছি না। ম্যাম আরেকবার। আরেকবার বলেন, আরেকবার বলেন যে বলছো, তার চেহারা মোবারকটা দেখবো। চেহারা কেমনে দেখা যায়? হ্যাঁ, বলে পাই না। তোমাদের চেহারা কেমনে দেখা যাবে একটু দেখি তো। আমার চেহারা তো দেখা যায় ভিডিও অফ করে রাখছি সেজন্য। তোমাদের চেহারা কেমনে দেখবো? ঈশা, ঈশা, ইয়েস ম্যাম। কই তুমি? আমি তোমাকে মানে দেখতে চাইলে কি করতে হবে? ম্যাম আমার ভিডিও অন করতে হবে। আর আমাকে কোথায় যেতে হবে? ম্যাম আপনাকে কিছু করতে হবে না। দেখি তোমার চেহারা দেখাও তো দেখি। কোথায়? আচ্ছা, তুই বুঝছো আমি এইমাত্র যা বলছি? জি ম্যাম বুঝছি। আচ্ছা ম্যাম আবার বললেন যে ছেলেটা বলছে সেই যে ছেলেটা, তার একটু চেহারাটা দেখাও। আচ্ছা আচ্ছা, ঈশা অফ হয়ে যাও। হয়নি? তুমি বুঝো নাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছিলাম ম্যাম, নেটে একটু প্রবলেম করতেছিল তো ওই সময়টায়, এর জন্য মাঝখানে একটু রেড মাসাটা বুঝতে পারি না। তাহলে কোন অংশটা বুঝো নাই সেটা আমাকে জিজ্ঞেস করো। ম্যাম ওই ট্রেমরের সময়টায় ওই মানে Tremor কেন হয়? মাসেল Tremor কেন আর হয়? হোয়াইট মাসেলের অ্যাসিনক্রোনাস। নরমালি তুমি যখন হাঁটাচলা করো, ঠিক আছে, ভিডিও অফ করো, ডাটা অনেক যাবে গিয়া তোমাদের আবার, তাই না? টেস্ট কথা ডাটা। নরমালি তুমি যখন হাঁটাচলা করো, আমাকে পরিষ্কার শুনতে পারছো? ম্যাডামকে পরিষ্কার শুনতে পারছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, নরমালি যখন তোমরা হাঁটাচলা করো তখন কি তোমার হাত পা কাঁপে? না ম্যাম। কাঁপে। তখন তোমার হাত পা কাঁপে না, কারণ হচ্ছে তোমার স্কেলেটাল মাসেলে ফাইবার গুলো যেগুলো আছে, রেড ফাইবার আর হোয়াইট ফাইবার, ওরা সুন্দর করে সিনক্রোনাইজড কন্ট্রাকশন করে। এই সিনক্রোনাইজড কন্ট্রাকশনের জন্য তোমার হাত পা যখন চলাফেরা করো তখন কোনো কাঁপাকাঁপি হয় না। ফাইবার সবাই কাঁপাকাঁপি হয়, সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, কিন্তু একটা পেশেন্টকে যখন আমরা বিটা টু রিসেপ্টর স্টিমুলেশন ড্রাগ দেই, মনে করো অ্যাজমা হয়েছে, তার ব্রঙ্কোডাইলেশন করতে হবে, তাকে আমি বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট একটা ড্রাগ দিলাম, সালবিউটামল দিলাম ফর এক্সাম্পল। একেবারে সিম্পল এবং কমন যেটা আমরা বারবার জিজ্ঞেস করি সেটা দিয়েই বুঝাই বলি, তাহলে একবারই মাথায় সেট করে নিবা। যখন আমরা অ্যাজমা পেশেন্টকে ব্রঙ্কোডাইলেশন করানোর জন্য বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে সালবিউটামল দেই অথবা অ্যাড্রেনালিনই দেই, মনে করো এখন তুমি অ্যাড্রেনালিন জানছো, অ্যাড্রেনালিন বিটা টুর সাথে বাইন্ড করলো। নরঅ্যাড্রেনালিন দিব কি দিব না, এইটার উত্তর কি এখনো কারো পরিষ্কার হয় নাই এমন আছো কেউ? নরঅ্যাড্রেনালিন দিব কি দিব না? দিব না। দিব না। দিব কেউ আসো? দিব কেউ আসো?
নো ম্যাম। নাই তো না। আচ্ছা তাহলে দেখো আমরা নরএড্রিনালিন দিব না, কারণ হচ্ছে বিটা টু রিসেপ্টরের সাথে তার কোনো সম্পর্ক নাই, বন্ধন বন্ধন নাই, অ্যাফিনিটি হ্যান ত্যান কিছুই নাই। তো অ্যাড্রিনালিন আমরা দিলাম, বিটা টু রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, যেটা আমরা ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে আছে। সো আলটিমেটলি সে কি করলো, ব্রঙ্কোডাইলেশন করলো, কারণ রিল্যাক্সেশন হচ্ছে ইফেক্ট, আলটিমেটলি ব্রঙ্কোডাইলেশন করতে পারে এবং আলটিমেটলি অ্যাজমাটা ভালো হয়ে গেল, তাই না? কিন্তু কোনো কারণে হয়তো দেখা গেল যে সেই অ্যাড্রিনালিনটা তুমি ডোজ একটু বেশি দিয়ে ফেললা, হইতে পারে না? হয়তো এক চামচ খাওয়ানোর বদলে ছোট বাচ্চা ছিল, তাকে তুমি 1.5 চামচ দিয়েছো, হতে পারে কিনা? অথবা একটা ট্যাবলেট খেতে বলছিলে, সে হয়তো ভুল করে 2টা ট্যাবলেট খেয়ে ফেলছে বা একটু বেশি খেয়ে ফেলছে, মানে ওভারডোজ একটু হয়ে গেল মনে করো। তখন কি হবে, এই যে তখন কিন্তু সে তার, এই যে আমি যে বলি যে বিটা টু সিলেক্টিভ, হ্যাঁ, এবং সে স্মুথ মাসেলেই বাইন্ড করবে, সেরকম সেটা সে শুধু স্মুথ মাসেলে না বাইন্ড করে তার কিন্তু স্কেলেটাল মাসেলের সাথে বাইন্ড করার জন্য সে দৌড়ায় চলে যাবে। আর যখনই সে স্কেলেটাল মাসেলের বিটা টুর সাথে বাইন্ড করবে, যেটা আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি যে স্কেলেটাল মাসেলে বিটা টু রিসেপ্টর আছে, তাহলে ওইখানে যখন অ্যাড্রিনালিন দিয়ে বাইন্ড করবে তখন কি হবে, রেড এবং হোয়াইট ফাইবার যেগুলো আমরা বলছি, যারা নর্মাল ডোজে সিনক্রোনাইজড কন্ট্রাকশন করে, তারা কিন্তু তখন এক্সাইটেড হয়ে যাবে, তখন তারা অ্যাসিনক্রোনাইজড কন্ট্রাকশন করবে, মানে অসামঞ্জস্যপূর্ণ ভাবে তারা কন্ট্রাকশন করবে। হ্যাঁ, তাহলে যখন রেড আর হোয়াইট ফাইবারের অসামঞ্জস্যপূর্ণ কন্ট্রাকশনটা তুমি দেখতে পাবা এক্সাইটেশন হওয়ার জন্য, বেশি ডোজ হওয়ার জন্য, তখন তুমি দেখতে পাবা যে ওই পেশেন্টের হাতটা কাঁপছে, যেটাকে আমরা ট্রেমর বলছি। এখন কি সবাই বুঝতে পারছো কেন বিটা টু রিসেপ্টর স্টিমুলেশন করলে ট্রেমর হতে পারে? ইজ ইট ডিউ টু দ্য স্টিমুলেশন, এক্সেসিভ স্টিমুলেশন অফ দ্য স্মুথ মাসেল, অর ডিউ টু স্টিমুলেশন অফ স্কেলেটাল মাসেল? কোনটা হবে? Skeletal muscle. স্কেলেটাল মাসেলে। স্কেলেটাল মাসেলের রেড এবং হোয়াইট ফাইবারের অ্যাসিনক্রোনাইজড কন্ট্রাকশন হওয়ার জন্য। মনে থাকবে কথাটা? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, 11টা 5 বাজে, আর কি ক্লাস করবা? আর ক্লাস করবা? না ম্যাম। ভালো। ছেড়ে দিব। তাহলে বিটা টু রেসপন্স পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলে নাও। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে বাকিগুলো তেমন একটা জরুরি না। আর এখানে যে স্লাইড গুলো আমি এখন দেখাচ্ছি, এতক্ষণ যে বকবক করলাম রেসপন্স গুলো, সেগুলোরই মানে জাস্ট একটু ব্যাখ্যায় লেখা। দেখো, রেসপিরেটরি মাসেলে আমরা কি পেয়েছি, রেসপিরেটরি ট্র্যাক্টে বিটা টু রিসেপ্টর মূলত যেটা স্টিমুলেশন হলে রেসপন্সটা হচ্ছে ব্রঙ্কোডাইলেশন। অল্প পরিমাণে আলফা বন্ড যদি থেকে থাকে সেখানে তখন বাইন্ড করলে হবে ব্রঙ্কোকনস্ট্রিকশন। চোখে আমরা কি বলেছিলাম, কনস্ট্রিক্টর পিপিলিতে M3 বলেছিলাম, যার কাজ ছিল পিপল সাইজ ছোট করা, আর ডাইলেটর পিপিলি বা রেডিয়াল মাসেলে হচ্ছে আলফা বন্ড রিসেপ্টর। যখন অ্যাড্রিনালিন বা নরএড্রিনালিন গিয়ে এই আলফা বন্ডের সাথে বাইন্ড করবে, রেসপন্স হবে মাইট্রিয়াসিস। ইজ ইট ক্লিয়ার নাও? ইয়েস ম্যাম। আচ্ছা, ডিটেলস গ্লুকোমা পরে যাব। ব্লাডারের রেসপন্সটা অ্যাড্রিনালিন যখন বিটা টু রিসেপ্টর ডেট্রোসোম মাসেলে বাইন্ড করবে তখন সে রিল্যাক্সেশন করবে, আর স্ফিংটারে আলফা বন্ড থাকবে, সেখানে কন্ট্রাকশন করবে। সো আলটিমেট রেজাল্ট হবে রিটেনশন অফ ইউরিন। এটা আমরা আগেই বলেছি, সেটাই এখানে দেখাচ্ছি। ইউটেরাসে মূলত বিটা টু রিসেপ্টর আছে, যখনই অ্যাড্রিনালিন গিয়ে এই বিটা টু রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, আলটিমেটলি রেসপন্সটা কি হবে, ইউটেরাইন রিল্যাক্সেশন। তোমরা যখনই এই যে রিসেপ্টর জানবা, টিস্যুটা জানবা এবং অ্যাগনিস্ট ড্রাগটা জানবা, তখন তোমরা পড়ার সাথে সাথে মাথাটাকে বন্দি করে ফেলবে না এটা ভেবে যে এই তথ্যটা আমার শুধু পাস করার জন্য দরকার। তাহলে তুমি হবে কি, তোমার মাথাটা খুলবে না, তখন তোমার মাথায় আর অন্য কোনো চিন্তা আসবে না, ক্লিনিক্যাল চিন্তাগুলো মূলত আসবে না। কিন্তু তুমি যখন এই যে রিসেপ্টর জানলাম, সেটা টিস্যুতে আছে জানলাম, মনে করো এই যে ইউটেরাসের কথা বলছি, এইমাত্র কি বললাম, বিটা টু রিসেপ্টর ইজ প্রেজেন্ট ইন দ্য ইউটেরাইন স্মুথ মাসেল, ঠিক আছে? এখান থেকে তাহলে তুমি চিন্তা করবা এটাকে আমি তাহলে ক্লিনিক্যালি কোথায় কাজে লাগাতে পারবো। অ্যাড্রিনালিন গিয়ে যখন বিটা টু রিসেপ্টরের সাথে ইউটেরাসের সাথে বাইন্ড করবে, রেজাল্টটা কি হবে, কি হবে রেজাল্ট? ইউটেরাইন রিল্যাক্সেশন হবে ইউটেরাসে। রিল্যাক্সেশন। আমার তাহলে চিন্তা করতে হবে কখন আমি চাইবো যে ইউটেরাসটা রিল্যাক্স থাকুক, ইউটেরাসের কন্ট্রাকশনটা না হোক। মানে সে ইউটেরাসের কন্ট্রাকশন হলে কি হবে, আমাদের ইউটেরাসের কন্ট্রাকশনটা আমরা ডেলিভারির সময় চিন্তা করি। মূলত আমরা যখন প্রেগনেন্ট ওমেন থাকে, তখন তাদের যখন ডেলিভারি হয়, তখন দরকার হয় কি ইউটেরাসটা কন্ট্রাকশন করুক, তার প্রোডাক্টটা বের করে দেখ, ঠিক কি না?
আলফা 1 থাকলে সেটার সাথে বাইন্ড করে, বা প্রোস্টাগ্ল্যান্ডিন থাকলে তার সাথে বাইন্ড করে, বা অক্সিটোসিন গিয়ে তার সাথে বাইন্ড করে আলটিমেটলি কন্ট্রাকশন করার মাধ্যমে সে তার প্রোডাক্ট অফ কন্টেন্টটা বের করে দিবে, তাই তো? কিন্তু আমি কখন চাইবো না যে ইউট্রাসটা এর কন্ট্রাকশনটা হোক, আমি কখন চাইবো যে ইউট্রাসটা রিল্যাক্স থাকুক? এনি আইডিয়া? প্রেগনেন্সি টাইমটা কোন সময়টাতে? প্রেগনেন্সির আমি টার্ম যখন হয়েছে, লেবার পেইন হয়েছে, তখন কিন্তু আমি যদি রিল্যাক্স করে দিই তাহলে কিন্তু আমার প্রলংগেশন অফ দ্য লেবার হবে। একটা লেবারের একটা কিন্তু নর্মাল লিমিট থাকে, টাইম থাকে, এইটার বাইরে গেলে পেশেন্ট এক্সস্টেড হয়ে যায়, বাচ্চা এক্সস্টেড হয়ে যায়। তো নর্মাল প্রসেসটা কিন্তু তখন আমার দরকার, তখন কিন্তু তুমি চাইবা না যে ইউট্রাসটা রিল্যাক্স থাকুক, ঠিক না? প্রেগনেন্সি টার্মটা উচ্চারণ করলে কিন্তু এই কথাটাও চলে আসে। বুদ্ধি করে আরেকটু বলো, পুরো প্রেগনেন্সির কোন সময়টা তুমি চাইবা না যে ইউট্রাস এখন কন্ট্রাকশন না করুক? আমি ফাইনাল সময়টাতে সেকেন্ড ট্রাইমেস্টারে প্রথম বিফোর ট্রাইমেস্টার 37 থেকে। উইকস। হ্যাঁ, প্রথম ট্রাইমেস্টারে তো বিশেষ করে তুমি চাইবা না, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে তোমার যদি ইউট্রাসটা কন্ট্রাকশন করে তাহলে কি হবে রেজাল্ট? Premature delivery. অ্যাবর্শন। Abortion. সেকেন্ড ট্রাইমেস্টারে যদি কন্ট্রাকশন হয় তাহলে তোমার রেজাল্ট কি হবে? প্রিম্যাচিউর লেবার। কারণ 7 মাসের আগে তোমার যদি বেবি ডেলিভারি হয় তো সেটা তো প্রিম্যাচিউর হয়ে গেল, আর প্রিম্যাচিউর ডেলিভারি হলে বাচ্চাকে বাঁচানো তো সমস্যা। তাহলে সেই সময়টায় আর ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন প্রিভেন্ট করার জন্য থ্রেটেন্ড অ্যাবর্শন হয় অনেক সময়, একটু একটু করে ব্লাড যেতে থাকে, মনে হয় যে প্লাসেন্টা সেপারেশন হয়ে যাচ্ছে, প্রোডাক্টটা বের হয়ে যাবে এখনই, তখন তোমাকে তাড়াতাড়ি করে এই ইউট্রাসকে রিল্যাক্স করে ফেলতে হবে। তখন তোমাকে এই সালবিউটামল বলো বা যে ধরনের বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ গুলো আছে সেগুলোকে ইউজ করতে হবে। তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ, আমি সালবিউটামল শুধু ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করছি তা নয়, আমার একটা ফিমেল পেশেন্ট, সে যদি প্রেগনেন্ট হয় তাহলে আমি তার ক্ষেত্রে যদি থ্রেটেন্ড অ্যাবর্শন দেখি, টু প্রিভেন্ট প্রিম্যাচিউর কন্ট্রাকশন অফ দ্য ইউট্রাস, টু প্রিভেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন, উই ক্যান ইউজ দিস সালবিউটামল অ্যাজ দিস ড্রাগ। তাহলে দেখো, আমরা শুধু কি সালবিউটামলকে ব্রঙ্কিয়াল অ্যাজমা ড্রাগ হিসেবেই সীমাবদ্ধ রাখছি, নাকি ক্লিনিক্যাল চিন্তাটা যখন আমি মাথাটা একটু ওয়াইডলি চিন্তা করছি তখন আমি জানতে পারলাম যে ফিমেইলে কত একটা জরুরি উপকারী আমাকে ভূমিকাটা পেলাম এখানে, ঠিক না? Yes, ma'am. ভালো লাগছে জি, ক্লাসটা? ইনফরমেশন গুলো, জি ম্যাম। জি ম্যাম। ইনফরমেশন গুলো ma'am. মজার জি, না? madam. ইনফরমেশন গুলো জি, অনেক ma'am. মজার, তবে সেটাকে মজার করে নিতে শিখতে হবে। শুধু যে বললাম যে লেকচারটা আমি অ্যাটেন্ড করলাম কিনা, আমার পার্সেন্টেজটা হলো কিনা, আমি এই তথ্যটা দিয়ে পাশ করতে পারলাম কিনা, এরকম যাদের সীমাবদ্ধ মানসিকতা থাকবে তাদের জন্য কিন্তু ক্লাসটা ভালো লাগবে না, তথ্যগুলো মজার হবে না তখন, ঠিক আছে? চেষ্টা করবা যে কোনো ইনফরমেশন যখন আমি মানে নিব সেটাকে আমি কোথায় কাজে লাগাতে পারবো ক্লিনিক্যালি অ্যাজ এ ফিজিশিয়ান, বিকজ ইউ আর গোয়িং টু বি এ ফিজিশিয়ান। সো তুমি চেষ্টা করবা সেই তথ্যটা ক্লিনিক্যালি কোথায় কাজে লাগিয়ে কতটুকু উপকারে আমি আসতে পারি অ্যাজ এ ফিজিশিয়ান, মনে থাকবে কথাটা? জি ম্যাম। এবং সেটা যেন হয় অবশ্যই ফার্মাকোলজি টার্মে রেশনাল, অযৌক্তিক কোনো ব্যবহার যেন না হয়, এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এরকমই রেসপন্স গুলো এখানে সব বর্ণনা দেওয়া আছে। মেটাবলিক ইফেক্ট আমি রেসপন্সটা আবার একটু নেক্সট যখন ক্লাস করবো তখন আমরা তোমাদেরকে বলবো এই রেসপন্সটা রিপিট করবো আর কি। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে এখন আজকের মতন ক্লাস এখানেই রাখছি। তো আশা করি তোমরা, কোনো কোশ্চেন আছে এমনিতে? কারো কোনো কোশ্চেন? ম্যাম, সিম্পেথেটিক কন্ডিশনে যদি ইউরিনারি রিটেনশন হয় তাহলে অনেক সময় ভয়ে মিকচুরেশন করে দেয় না ওইটা? তাহলে তাহলে কোনটা তখন আপার হ্যান্ড হয়ে যায়? তাহলে তুমি নিজেই বুঝতে পারতেছো কোনটা তখন আপার হ্যান্ড হয়ে যায়। প্যারাসিম্পেথেটিক আপার হ্যান্ড হয়ে যায়। প্যারাসিম্পেথেটিক হয়ে যাবে নিশ্চয়ই। তবে ভয়ে খেলে, ভয়ের ক্ষেত্রে সাধারণত ভয় ফাইট এন্ড ফ্লাইট, ভয় পাওয়ার ক্ষেত্রে সাধারণত হুম। সিম্প্যাথিতে আপার হ্যান্ড থাকে। হ্যাঁ, আর নর্মাল ইউজুয়াল ডেইলি লাইফে ইয়ে হচ্ছে প্যারাসিম্পেথিকটা আমার রেস্ট এন্ড ডাইজেস্ট নর্মালি, কারণ তোমার জি। ভয়েডিং হতে হয়, হ্যান ত্যান। তো যেটা তুমি বলছো সেই ক্ষেত্রে রাপচার হওয়ার একটা সম্ভাবনা থাকে, ইউরেথ্রা রাপচার, ভয় পেয়েছে, পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের কিছু হতে পারে, এটা হতে পারে। অথবা আমি মূলত বলবো যে প্যারাসিম্পেথিক আপার হ্যান্ড হলেই ভয়েডিংটা হবে, কারণ সিম্প্যাথিক দিয়ে তুমি এইমাত্র বুঝলা যে কখনোই তোমার ভয়েডিংটা হবে না। জি। আর কোনো কোশ্চেন কারো?
তোমরা লেকচার নোটটা ভালো করে পড়ো। আর ফার্মাকোলজি গ্রুপ যেটা বলতেছিলা হ্যালো করছো, ওটা ফেসবুকে গ্রুপ না? জি ম্যাম। আমরা চেষ্টা করব যে ওই যে ভিডিও মানে স্লাইড এবং আমাদের ভয়েসটা যেন আপলোড করে দেওয়া যায়। তাহলে হবে কি, তোমরা আমাদের লেকচারটা দেখতে দেখতে আমাদের ভয়েস যে এতক্ষণ যে প্যান প্যান করলাম, ওগুলো তো কেউ রেকর্ড করে রাখতে পারো না, ভুলে যাবা। এখন রেখে দিলে ফেসবুকে যায় অন্য দুনিয়া হারা যাবা। তখন আমরা এই লেকচার গুলো দিয়ে রাখলে মাঝে মাঝে এই কথাগুলো শুনলে রিভিউ ক্লাস হিসেবেও তোমাদের অনেক উপকার হবে আশা করি। ঠিক আছে, চেষ্টা করবো আমাদের ক্লাসগুলো শেষ হলে ওখানে আপলোড করে দেওয়ার জন্য। অথবা আপাতত এখন স্লাইড গুলো আপলোড যদি করে রাখতে পারি তাহলে তোমরা সেগুলো পরে দেখতে পারবা। ঠিক আছে, তাহলে ওকে ম্যাম। এখন রাখলাম। অনেক ঘুমাও, তোমরা ভালো থাকো সবাই, আবার নেক্সট দেখা হবে। আচ্ছা, আরেকটা জিনিস ঈশা, তুমি অ্যাজ এ প্রসেসর আমাকে একটা জিনিস বলো। আমরা একটু প্রাথমিকভাবে চিন্তা করছিলাম যে তোমাদের সোম, মঙ্গল আর বৃহস্পতি 3 দিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তোমরা ফ্রি আছো মনে হয়। আমরা যদি একটা করে এক্সট্রা ক্লাস নিতে চাই তাহলে মোট 4টা ক্লাস নিতে পারলে তোমাদের একটু আগায় থাকতো টিল 3rd ইয়ার কামস। তো তোমাদের মতামত কি মনে হয়? একটা এক্সট্রা ক্লাস পেলে কিন্তু আমরা সিলেবাস অনেক আগাতে পারবো। চেষ্টা করা যেতে পারে যদি 3rd ইয়ার আসার আগ পর্যন্ত তোমরা সময় দাও। ইচ্ছা আছে নাকি নাই? ম্যাম সবার কাছ থেকে জেনে জানে। এটা জানো। সবাই তো আছোই এখানে, সবাই আসো, দেখো যদি মনে করো যে সমস্যা নাই তাহলে জানাই আমাদের, আমরা একটা এক্সট্রা ক্লাস 3rd ইয়ার আসার আগ পর্যন্ত নিতে পারবো। আর যত নিতে পারবো তত তোমাদেরই উপকার হবে। ঠিক আছে, জি ম্যাম। তাহলে গুড নাইট, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আর প্রশ্ন আসসালামু আলাইকুম ম্যাম। তোমাদের কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম থাকলে, ম্যাম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, শোনো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা ফেসবুক গ্রুপ যেটা করেছো, যেখানে মালিহা ম্যাডাম, আমি আর আমার ফার্মাকোলজি টিচাররা 4জন আছে, সেখানে তোমরা করতে পারো, করে রাখতে পারো। আমি সেটার উত্তরটা কমেন্টে দিয়ে রাখতে পারবো। ঠিক আছে, অথবা ইন্ডিভিজুয়ালি ইনবক্সেও ফেসবুক মেসেঞ্জারেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বা ম্যাডাম হয়তো হাসবে, আরে এটা পারে না বা ওটা পারে না, ওটা না, ম্যাডাম বুঝবো যে তুমি পড়ার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো, আমরা তোমার উত্তরটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর অবশ্যই চেষ্টা করবে যে কোনো একটা টেক্সট বই ফলো করার জন্য, সো দ্যাট তুমি যখন এক্সপ্লেনেশন খুঁজবা ওই টেক্সট বইয়ের এক্সপ্লেনেশন সুন্দর করে বলে দিতে পারবা। ঠিক আছে, ইয়েস ম্যাম। Okay.